শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার। আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওর মাধ্যমে আমারা দেখতেছেন, আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, ননা স্কুল যাওয়ার পরে নিজের কাজকর্ম আর কি সাংসারিক যে কাজকর্মগুলো সেগুলো প্রতিদিনকার মতো আজকেও শুরু করলাম। আর আজকে এখন এই সময় হয়েছে ঘড়িতে প্রায় বেলা 11টার মতো। ভাবছিলাম যে সকাল সকাল করব, একটু স্নানটাও সকাল সকাল করে নেব, তারপরে কাজকর্মগুলো করব। পরে ভাবলাম না, আজকে না ওই দুদিন ধরে প্রচুর পরিমাণে মাথায় ড্যান্ড্রাফ হয়েছে, যার কারণে আর কি প্রচুর চুলকাচ্ছে মাথাগুলো, একদম পাগল হয়ে যাওয়ার মতো। যে আর বেশি হচ্ছে কি, ঘামে ঘামে মাথার চুলগুলোতে ইনফেকশান হয়ে যাচ্ছে, মানে স্কাল্পে যে ঘামগুলো বসে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে আর কি ড্যান্ড্রাফ হয়ে যাচ্ছে, আর প্রচুর চুলকানি হচ্ছে। তো ড্যান্ড্রাফের যে শ্যাম্পুটা সেটা মাথায় নিয়ে না 10-15 মিনিটের মতো থাকতে হয় আর কি। তো ধুয়ে নিলে সঙ্গে সঙ্গে হয় না, তো সেই শ্যাম্পুটাই মাথায় নিয়ে আর কি সব কাজগুলো যেগুলো করার মতো সেগুলো করে নিচ্ছি আর কি। রান্নাবাড়ির সমস্ত কাজগুলো গুছায় নিচ্ছি, পরে ভাবছি স্নান টান করে তারপরে শুধুমাত্র রান্নাটা করে নেব। আর গোছানোটা এখন গোছায় রাখি, যা যা রান্না করব। সকালবেলা না মেয়ে কী করছে, এই যে আমাদের রান্নাঘর না, আমার রান্নাঘরের এই সামনে দিয়ে যে জানলাটা আছে, ওই জানলা দিয়ে আমাদের পাশের বাড়ি একটা লাউ গাছের ডগা না ওই জানলা দিয়ে ঝুলে পড়ছে। তো মেয়ে না আগের দিনও একটা ওইখান থেকে কাটছে, ওরা আর কি দেখে না। আমি বকি যে তুলিস না, মানুষের গাছ দেখলে হয়তো বকাবকি করবে। তো বাচ্চা মানুষ তো, আর আমার মেয়ে না ভীষণ লাউ শাকের ডাঁটা বা কুমড়ো শাকের ডাঁটা, এইসব ডাঁটাগুলো না ভীষণ খায় আর কি, খেতে পছন্দ করে। যার কারণে আর কি আমি বারণ করলেও না শুনতেছে না। আর ওর ঠাকুমা আছে, ঠাকুমা বলছে না না, আর কিছু বলবে না। আর বললেও হয়তো, দেখলেও হয়তো কিছু বলবে না, যেহেতু পাশাপাশি। আর ওরা অনেক সময় বলে নিয়ে যা গাছ, লাউ ডাঁটা বা অনেক সময় সজনে ডাঁটা হয়, ওইগুলো নিয়ে মানে নিয়ে আসতে বলে, অনেক সময় দিয়েও যায়। তো আমি তো বললাম যে যদি দেখে নেয় না বকাবকি করবে, যেহেতু না বলে নেওয়া হচ্ছে একটা খারাপই জিনিস। তো মেয়ে আর শোনে না, ওই জানলা দিয়ে না ওই ছুরি দিয়ে ডগাটা টানিয়ে কাটি নিয়েছে। তো সেই ডগাটাই আর কি ওই যে কাটি টুটে রেডি করে রাখছি। আর এদিকে মাথায় কিন্তু আমি শ্যাম্পুটা অনেক আগেই নিয়ে রাখছি। আর যত বেশি সময় মাথায় শ্যাম্পুটা বসবে না, ততই কিন্তু ড্যান্ড্রাফের পরিমাণটা কমবে। আর যদি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই তাতে কিন্তু কোনো কাজ হবে না, যেহেতু এটা ডাক্তার প্রেসক্রিপশন করা আর কি শ্যাম্পু। তো যার কারণে আর কি ওই হাতে তো সময়ও থাকবে না, পরে না হলে দেরি হয়ে যাবে, রান্নাবাড়ি করতেও দেরি হয়ে যাবে। তাই এইভাবে কিন্তু কাজগুলো আর কি করলাম। তারপরে ওই যে বেলা হয়ে গেছে, এই এদিক সেদিক করতে করতে মেয়ের স্কুলের জন্য রেডি করানো, তারপর নিজের একটু টুকিটাকি কাজ, আর এসব করতে করতে না হাজব্যান্ডেরও মুড়ি খাওয়া হয় নাই, আর আমিও মুড়ি খাই নাই। তো যার কারণে আর কি দুটো বেসন বড়া করে আমি দুটো, ও দুটো করে এই যে একটু চা খাতে বইছি, তার সাথে একটু দুধ চা। আর ওইদিকে ওই যে দেখতে পাচ্ছেন একটা কলমি শাকের আঁটি দিয়ে গেছে, যে দাদা দিয়ে যায়, সে দাদা দিয়ে গেছে সকালবেলা আর কি। ওই যে আমি যখন রান্না করে লাউ ডাঁটাটা কাটি তখনই। তো বাইরে যেমনি রাখছে না, সোনামোনা আসে কিন্তু ওতে মুখ দিয়ে শুরু, মানে মুখ দিয়ে খাওয়া শুরু করছে। আর সেটাই একটু ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভাবলাম যে ওইখান থেকে একটু আমরাও খাবো, সেই শাকও তুলে রাখবো। এবার দেখা যাক, ওইখানে যেহেতু ওরা খাইছে, এবার ওইখান থেকে বাছে বাছে নিতে হবে আমাদের খাওয়ার জন্য। তো এইভাবে এই যে চাটা খাইয়ে ওদিকে ভাত বসায় দিচ্ছি, ভাত বসায় দিয়ে তারপরে কিছু ওই যে বাসনপত্র আবার বার করছি। সকালের কিছু বাসন, ওই যে মুড়ি খাবার টাবার করছিলাম, তারপরে চা খাবার খাইছিলাম, সেই খাবারের বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আসলে এই টাইমটা অনেকটাই বেলা হয়ে গেছে, তো অন্যদিন কিন্তু এই টাইমের আগে স্নান টান করা হয়ে যায়। তবে আজকে যেহেতু শ্যাম্পুটা মাথায় নিয়েছি, তাই জন্যই কিন্তু এই টাইমটা আর কি এই সমস্ত কাজগুলো করে ওই সময়টা মেনটেন করার চেষ্টা করতেছি। তারপরে ফেলে রাখলেও তো সেই একটা সময় আমার করতেই হবে, তার থেকে ভালো এখন আমি মাথায় শ্যাম্পুটাও বসাতে পারবো ঠিক মতো, মানে টাইমটা আমি পেরোতে পারবো, আর আমার কাজগুলোও করে নিতে পারবো। অন্য কাউকে কাঁদিয়ে তুমি যতই সুখে থাকো না কেন, মনে রাখো তোমার নিয়তি একদিন তোমাকে ঠিক কাঁদিয়ে ছাড়বে। ষড়যন্ত্রের মূল অস্ত্র হলো মিথ্যা, আর মূল দুর্বলতা হলো সত্য মিথ্যা যাচাইয়ের যে অযোগ্যতা। ধাক্কা যত খাবে ততই শিখবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান এইটা শেখাবে না, এই জন্যই বাস্তব অভিজ্ঞতার দামটা অনেক বেশি।
অনেক কথা বলা বাকি ছিল, বলা হলো না আর কখনোই বলা হবে না। শুধু মনে থাকবে অপরিচিত থেকে পরিচিত হয়ে আবার অপরিচিত হয়েছি। মানুষ কখনো ইচ্ছা করে কাঁদে না, কাঁদায় তার অতীতের স্মৃতিগুলো, কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষ, কাঁদায় তার এক সময়ের প্রিয়জন। যার কোনো ব্যথা নাই তারও ব্যথা না থাকার ব্যথা আছে। বন্ধুরা, মানুষ এই ভুলটাই বেশি করে যে নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো করে রেখে দেয়। নিজেকে সীমাবদ্ধতার ভিতরে রেখে প্রকাশ করো, তাহলে দুর্বলতার সুযোগ নিতে পারবে না কেউ। মন্দ লোকের সাথে চাইলে তর্কে জিততে পারবে না। তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের জন্য সুবিধাজনক। তারা কান খোলা রাখে শুধু প্রতি উত্তর করার জন্য। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, তারা আপনার কথাও শুনতে নারাজ, আবার তারাই সময় করে আপনার সব খবর রাখে। সোশ্যাল সাইটে দিনে একবার হলেই দেখে নেয়। জীবনে একবার একা হয়ে দেখুন, এই পৃথিবীতে কেউ কারণ নয়। সময়ের প্রয়োজনে সবাই সবার কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। জীবন থেকে যা শিখলাম, চাইলেই সব কিছু পাওয়া যায় না। কিছু কষ্ট শক্তিতে পরিণত করে। কিছু মানুষ জীবনে না আসলে ছবি নাটক এইসব যে বাস্তব জীবনের গল্প থেকে নিয়ে জানতেই পারতাম না। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। ভুল মানুষকে সময় দিয়ে নিজের আবেগটারে নষ্ট করার চেয়ে হাজার গুণ ভালো তাড়াতাড়ি সম্পর্ক থেকে বেরিয়ে আসা। নিজেকে একা ভালো রাখো বা সঠিক মানুষের জন্য অপেক্ষা করো। মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই। বন্ধুরা, যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। ভুলটা তো আমারই ছিল। আমি নিজেরে খুব সস্তা দামে বিক্রি করে তোমারে কিনেছিলাম খুব চড়া দামে। জীবন আসলেই কঠিন, ভাগ্য বড়ই নিষ্ঠুর। মানুষ যখন ভুল বোঝে সময় তখন দোষ খোঁজে। পৃথিবীর আজব নিয়ম। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যত বড়ই হোক, একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। মায়া সংসার ছেড়ে কেউ যাইতে চায় না, যে ছাড়ে হয় পাগল নয় মহামানব। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের মুখটাও স্পষ্ট দেখা যায় না। তেমনটি মনটা যদি পরিষ্কার না থাকে, কাউকে আর ভালোও মনে হয় না। পোশাক, অর্থ, সৌন্দর্য কোনোটাই মানুষের আসল পরিচয় নয়। মানুষের প্রথম পরিচয় হলো মানুষ হিসাবে সে কতটা উত্তম। ভালো মানসিকতার পরিচয়ে মানুষ সব কিছু জয় করতে পারে। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেকটা দামি, কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। টাকার ঋণ তো একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমায় সৎ পরামর্শ দেবে।
জীবনে যদি আমরা ভালো জিনিস ভাবি তবে আমাদের সাথে ভালোই হবে, তেমনই খারাপ ভাবলে খারাপই হবে। বাধা যত হবে ততই ভালো, বাধা না পেলে কি নদীর বেগ হয়? যে জিনিস যত উত্তম হবে সেই জিনিস প্রথম তত অধিক বাধা পাবে। বাধাই তো সিদ্ধির পূর্ব লক্ষণ, বাধাও নয় সিদ্ধিও নাই। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইতেও চোখের জল চলে আসে। রাগী মেয়েরা না ভালোবাসতে জানে, তারা রেগে গেলে বকতেও জানে, আবার অনেক আবেগে কাঁদতেও জানে। পৃথিবীর সবচেয়ে কর্মজীবী নারী হচ্ছেন মা। মজুরি নেই, ওভারটাইম নেই, দাবি নেই, ছুটি নেই, শর্ত নেই, স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে কেটে যাচ্ছে সারাটা জীবন। একদিন না হোক একদিন সব হবে। নিজের কাজের উপর ভরসা রাখো আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস। কাল কি হবে জানা নেই, তাই জীবনের ছোট ছোট মুহূর্তগুলো থেকে নিজেকেই রোজ খুঁজে বের করে নিতে হবে আনন্দ। সময়ই বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না। সত্যি বলতে কি, একটা নারী ছাড়া কখনোই কিন্তু বাড়ি সম্পূর্ণ হয় না। বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকে, শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেকের কথা চুপচাপ সহ্য করে মুখ বুজে বসে থাকে। মেয়েরা চাইলেই নিজেই সব স্বপ্ন পূরণ করতে পারে না। যেখানে একটা ছেলে শ্বশুরবাড়িতে যে দুদিনও টিকতে পারে না, আর একটা মেয়ে তার মা বাবা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়িতে সারা জীবন কাটিয়ে দেয়। মেয়েরা না খুব বড় অভিনেত্রী, কারণ তারা পাহাড় সমান দুঃখ মনের মধ্যে নিয়েও সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে। মেয়েদের কষ্ট সহজেই কেউ বুঝতে পারে না। মেয়েরা চাইলেই একটু স্বাধীনভাবে চলতে পারে না। একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও সে হাজার সমালোচনার পাত্রী। চলার পথে হাজারো নিয়ম বাঁধা। ঠিক করে বসো, ঠিক করে চলো, ঠিক করে ঘুমাও। লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের বাড়ির লোকেরা কি বলবে, তোমার আত্মীয় স্বজন তোমায় কি বলবে, এরকম হাজারো নিয়ম। বন্ধুরা, সমস্ত সংসারের কাজকর্ম শাড়ি টাড়ি নিয়ে কিন্তু স্নান টান কমপ্লিট করে নিছি। এদিকে যে শাকটা রেডি করে ভাপায় রাখছিলাম একটু ইন্ডাকশান ওভেনে, সেই শাকটাই একটু পেঁয়াজ কুচো দিয়ে আর একটু রসুন কুচো দিয়ে একটু ভালো করে ভাজে নিচ্ছি আর কি। তো যেটুকু ভাপাইছিলাম সেটুকুতে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই এখনও একটু সিদ্ধ করব। যখন ভাপাইছি না, ভাপানোর যে জলটা সেই জলটা কিন্তু আলাদা করে রেখে দিছি, কেননা শাকের যে জল সেই জলটা যদি বাইরে ফেলেই দিই তাহলে শাক খাওয়ার কোনো মানেই হয় না, কারণ সমস্ত ভিটামিনটাই তো বেরোয় যাবে। শাকের যে গুণ, ভিটামিন, শক্তি, সেগুলো যদি ফেলেই দিলাম। অনেকে আমি দেখছি কিন্তু ব্লগের মধ্যে বলুন, অনেক চোখের সামনেও দেখছি যে অনেকে শাকের জল সিদ্ধ করে করে না শাকটা রেখে দেয়, শাকটা রান্না করে জলটা ফেলায় দেয়। আমার তো মনে হয় এরকম একদম করা উচিত নয়, কারণ আমরা শাক তো খাই শাকের জলটার জন্য আর শর্করার কিছু একটু পাওয়ার জন্য, মানে যাতে কনস্টিপেশনের অসুবিধা না হয় তার জন্য। তো সেই ক্ষেত্রে যদি আমরা জলটাই ফেলাই দিই তাহলে ভিটামিনটা আর কী পাবো। স্নানের পর শুধুমাত্র পুজোটা দিছি, আর একবার করে রান্নাঘরে যেয়ে শুধু রান্নার আয়োজনগুলো করে করে এক একবার করে ঘরে আসতেছি, আর এক একবার করে এরকম করে নিজের যত্ন আর কি। সময় করে তো সব কিছু করা হয় না, কোনো কোনো সময় এমন প্রবলেমের মধ্যে পড়ে যায় যে কিছু করার থাকে না, নিজের যত্ন মাঝে মাঝে নিতে হয়। যার কারণে আজকে একটু ওই ড্যান্ড্রাফের শ্যাম্পু মাথায় নিয়ে তারপরে এই যে একটু ভিজে চুলে সিরাম নিয়ে নিলাম, হেয়ার সিরাম। তো সেইটা নিয়েই এই যে আবার রান্নাঘরে চলে এসেছি। শাকটা তো যে আবার ভাজার জন্য সিদ্ধ হতে দিয়ে গেছিলাম, তো তার ফাঁকে কিন্তু আমি মাথায় একটু ওই সিরামটা নিয়ে নিচ্ছি। আর ভিজা অবস্থায় আঁচড়াতে যেয়েও আঁচড়ালাম না, এমনিতেই প্রচুর চুল ওঠে। ড্যান্ড্রাফ হলে তো এমনি মাথায় প্রচুর পরিমাণে চুল বেরোয় যায়, যার কারণে আর কি ভয়েতে আর ভিজে চুলে চিরুনি দিলাম না। আর ভিজে চুলে চিরুনি দেওয়াটাও উচিত না, প্রচুর পরিমাণে গোড়া ঢিলে থাকে আর সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা চুল উঠে যায় চিরুনির সাথে
যেহেতু ধোয়ার পরে চুলটা একটু পাক ধরে থাকে, তো সেই পাক ছাড়াতে গেলেই কিন্তু অনেকটা চুল উঠে যায়। তো যাই হোক বন্ধুরা, এদিকে আবার রান্নাঘরে চলে আসলাম। আজকে একটু ওই যে পাঙাশ মাছ আগের দিনে রান্না করছিলাম, তার কিছুটা ওই যে 3 পিসের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই মাছটাই আজকে একটু আলু দিয়ে ঝোলের মতো করব, একটু হালকা পাতলা করে। শুধু একটু পেঁয়াজ কুচো দিছি আর একটু ওই যে টমেটো কুচো, আর তার সাথে আদা দেবো একটু, আর একটু হালকা করে জিরে গুঁড়ো দেবো, আর লঙ্কা পরিমাণ মতো, আর লবণ পরিমাণ মতো। আর আলুটা পরে আগে একটু ইন্ডাকশান ওভেনে ভাপায় নিয়েছিলাম, তারপরে আবার একটু ভাজা মতো করছি, তারপরে কিন্তু এই যে তরকারি রান্না করার জন্য চাপাই দিলাম। আর এদিকে এই সমস্ত মশলা টশলা কষাই দিয়ে আলু দিয়ে তারপরে কিন্তু মাছগুলো ঢালে দিয়েছি তরকারির মধ্যে, তারপরে একটু সিদ্ধ হতে মানে ফুটতে দিয়েছি তরকারিটা। তো এদিকে এই যে তার মধ্যে আমি একটু মুছে নিলাম রান্নাঘরটা পরিষ্কার করে, তারপরে এইদিকে তরকারিও কিন্তু হয়ে গেল এই টাইমের মধ্যে। তো তরকারিটা নামায়ও নিছি, লাস্টে একটু যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ভাজে নিলাম হালকা করে। তো এই যে তরকারির পরে যে গুঁড়ো মশলাটা দিলাম না, এটা শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য, একটু সুন্দর একটু গন্ধ বেরোবে তার জন্য, যেহেতু পাঙাশ মাছটা একটু কেমন গন্ধ গন্ধ থাকে, তাই একটু ধনে জিরে গুঁড়ো না দিলে না ভালো লাগে না, মানে কেমন যেন একটা গন্ধ ছাড়ে, আষ্টানি। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে আমার যে নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছেন, ফার্স্ট টাইম দেখতেছেন আমারে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার মিষ্টি মিষ্টি যে বন্ধুরা এই কাজগুলো অলরেডি করে রাখছেন, আপনাদের তো অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের জন্য রইল বুক ভরা ভালোবাসা। আপনারা সবাই সাপোর্ট করতে থাকুন। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 6টার সময়।